নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন সকাল ৯টা মতো বাজে। সকালের কাজকর্ম কিছুটা মাত্র শেষ করেছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে ফ্রিজের থেকে মাছ আর মাংসটা বের করে রাখছি। গতদিন মাছ মাংস অনেকগুলো নিয়ে আসা হয়েছিল, আবার রান্নাবান্না হয়েছে, কিছুটা আবার তুলে রেখেছি। আমার তো মোটামুটি যখন আনে ২-৩ রকমের মাছ একসাথে আনা হয়, তো অত তো আর খাওয়া হয় না। তো এগুলো কিন্তু পরিষ্কার করে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। এখন জল দিয়ে রাখবো, নয়তো রান্নার সময় অনেকটা ওই বরফ গলতেই টাইম নিয়ে নেয়। তার জন্য রান্নার অন্ততপক্ষে ১ ঘন্টা আগে আমি বের করে রাখি। তো এখানে চিকেনটার মধ্যে গরম জল দিয়েছিলাম, আর এই তো মাছটার মধ্যে, এটা কিন্তু খুব বেশি গরম না, হালকা গরম জল দিয়ে রেখে দিলাম। আর এদিকে তোমাদের দাদাকে বলেছি যে এই যে ব্ল্যাঙ্কেটগুলো একটু বাইরে দিয়ে আসতে। বাইরে রোদ আছে হালকা, কিন্তু আমাদের ছাদে রোদ তেমন একটা আসে না, কিন্তু এই জায়গাগুলোতে আরেকটু পরে যখন বেলা হতে থাকবে অল্প অল্প করে রোদ আসবে, তো তার জন্যে দিয়ে রাখলাম। আসলে এই যে প্রচণ্ড ঠান্ডা লাগে রাত্রেবেলা, এই ঘরটাতে ভীষণ ঠান্ডা, তো আর ব্ল্যাঙ্কেটগুলো এই বাড়িতে আসার পর আর রোদে তেমন একটা দেওয়া হয়নি। আর রোদে না দিলে দেখবে এগুলো একদম গরমটা ধরে না। আর এখানে দেখো এই যে ফুলের গাছগুলো তোমাদের দাদা নিয়ে এসেছে, এগুলো কয়েকটা আবার ফুলও দিয়েছে। আর এখানে দুটো জবা গাছ এনেছে, জবা গাছে আবার দুটো ফুল হয়েছিল, একটা ওই ঝরে পড়ে গেছে, একটা ঠাকুরকে দিতে পেরেছি। অনেক সময় আয়ুষ্মানের বাবা বাড়িতে থাকে না, সেই সময়টা যখন পুজো দিই শুধু শুধু জল মিষ্টি আমাকে ঠাকুরকে দিতে হয়। হয় না, একটা যদি ফুল থাকে, একটা দুটো ফুল দিয়েও দেখবে মানে পরিস্থিতি যখন একদমই থাকে তখন কিন্তু চালিয়ে দেওয়া যায়। একদম ফুল ছাড়া পুজো দিতে কেমন লাগে, যার জন্য বলেছিলাম দুটো ফুলের গাছ এনে লাগাতে। তো লাগিয়ে দিয়েছে, আর টবে লাগানো হয়নি, সময় পেলে তারপরে লাগাবে। আর এদিকে আয়ুষ্মানের বাবাকে আমি সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। আর এখন না আমার সকালবেলা বিশাল একটা চাপের ব্যাপার হয়ে গেছে জানো তো, কারণ আমি তো সকালবেলা ভাত খেতে পারি না। ডাক্তার তো আমাকে ওই দুপুরে অল্প ভাত খেতে বলেছে, রাত্রে যদিও বলেছিল রুটিটা খেলেই ভালো হয়, তারপরেও আমি বলেছিলাম যে ডাক্তারবাবু আমি তো একদমই রুটি খেতে পারি না, কারণ রুটি খেলে আমার প্রচণ্ড মানে কষ্ট হয়। এক তো অ্যাসিডিটির সমস্যা হয়, তার সাথে সাথে আমি যদি রুটি খাই আমি সারা রাত ঘুমাতে পারি না। আমি কয়েকবার খেয়েও ছিলাম, মানে রুটি খাওয়া মানে আমি সারা রাত জেগে থাকবো, মানে আমার কিছুতেই ঘুম আসবে না। এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি। আবার অনেক সময় আবার অনেকে আমাকে এরকম পরামর্শ দিয়েছে, খেতে খেতে যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবে এটা হবে না। তো আমি কিছুদিন আগে এরকম করেছিলাম যে রাতে ৩-৪ দিন ৫ দিন কন্টিনিউ আমি রুটি খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম, আর সকালবেলা দেখি ৪টা-৫টা বেজে গেছে, আমি চোখ খুলে রেখে দিয়েছি, মানে আমার ঘুম আসে না। আর ভাত খেলে আমার ঘুমোতে তেমন কষ্ট হয় না। ওই যার জন্য কি হয়, রাত্রেবেলা আমি খুব অল্প পরিমাণে ভাতটা খাই, সবজিটা বেশি খাই, আর দুপুরবেলা একটু ভাত খাই। আর সকালের দিকে আমি আমার জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানিয়ে নিই, মানে যাই থাকুক না কেন সেটা দিয়ে হালকা ফুলকা আমার জন্য বানাই। যার জন্য এখন আমার প্রচণ্ড চাপ হয়ে যায়। এক তো আয়ুষ্মানের বাবাকে আমাকে ভাত করে দিতে হয়, ও দুপুরবেলা বেশিরভাগ সময় এখন আর খেতে আসতে পারে না। তারপরে আবার ওই আয়ুষ্মানের টিফিন আমাকে আলাদা করে বানাতে হয়, তারপরে নিজের জন্য হলেও কিছু একটা বানাতে হয়, কারণ সকালবেলা থেকে দুপুর পর্যন্ত তো আর না খেয়ে থাকতে পারি না, তাই না? আর এতগুলো কাজ একা একা আমাকে করতে হয়, একটু যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করি তাহলে তো আর হয় না। আর তার সাথে আমার প্রেশারটাও সবসময় একটু লোই থাকে। তো সব মিলে আমার পরিশ্রমটা মনে হয় এখন আবার দ্বিগুণ বেড়ে গেছে। তার মধ্যেই যে নতুন বাড়িতে এসেছি, এই বাড়িতে না ঘরগুলোও বেশ বড় বড়, তো এই ঝাড়া মোছা পরিষ্কার গোছানো সব কিছু করতে করতে না আমার দেখছি যে অনেকটা সময় বেশি লেগে যাচ্ছে, কিন্তু করার কিছু নেই, করতে তো হবে। দেখো শরীর যদি ঠিক থাকে আর নিজেকে যদি একটু হয় না একটু মানে মেনটেন করতে পারি, বা নিজের সুস্থতাটা যদি ধরে রাখতে পারি, তাহলে এই কাজগুলো করতে আমার খুব একটা অসুবিধে হয় না। সত্যি কথা বলতে মনের জোরটাও কিন্তু একটা বড় জোর। আমি সবসময় মনের এটাই জোর রাখি যে আমি তো একা, আমার আশেপাশে কেউ নেই যে আমি পড়ে থাকলে বা আমি শুয়ে থাকলে আমাকে করে দেবে। যার জন্য যতক্ষণ আমার শরীরটা চলছে ততক্ষণ কাজটা করে ফেলি। আর কাজকর্মের মধ্যে থাকলে না সত্যি কথা বলতে খারাপ চিন্তা ভাবনা কিচ্ছু আসে না। কে কী ভাবলো তোমাকে, কে কী বললো, কে তোমার নামে কী ভাবছে, কোনো কিছু মাথায় আসে না। নিজের মতো নিজে কাজকর্ম করি, দেখি যে কাজ করতে করতে বেলাটাই শেষ হয়ে গেছে, কারণ এখন তো ছোটো দিনের বেলা, তারপরে আবার সন্ধে হয়ে যায়, সন্ধেবেলার কাজকর্ম থাকে, ছেলেকে পড়াশোনা থাকে, আমার নিজেরও একটু এডিটিংয়ের কাজ থাকে, সব মিলিয়ে বলতে গেলে ভালো আছি। কাজের মধ্যে থাকলে না মন মেজাজ সব কিছু ভালো থাকে। আর ওই যে যদি বলে না বসে বসে থাকবো আর খারাপ খারাপ চিন্তা মাথাতে আসবে, সেই জিনিসটা ভালো লাগে না।
আর এখানে দেখো ওই যে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমি করে নিয়েছিলাম, আর করে আমি খেয়েছিলাম ওষুধ। আমার এখন 3 বেলা ওষুধ খেতে হয়, আর বিশ্বাস করো আমি ওই বড় বড় ট্যাবলেটগুলো খেলে আমার এত খারাপ লাগে তো মুখের মধ্যে, আমি আবার একটু লং রেখে দিই আর কি। ওষুধ খাওয়ার পরই মানে আমার কেমন যেন গা গুলিয়ে আসে। তো ওটাই খেতে খেতে কাপড়গুলো ভাঁজ করছিলাম। এগুলো গতদিন সব কাপড়গুলো কাচা হয়েছিল, এগুলো আর ভাঁজ করা হয়নি। সন্ধেবেলা আসলে আয়ুষ্মানকে পড়াতে বসালে না আমার একদম এদিকের কাজগুলো এখন আর করা হয় না, কারণ ও এখন অনেক আর কি ওর পড়ার চাপটা বেড়ে গেছে। তো তারপরে আবার পরের দিন স্কুল থাকে, তো আমি আর এই দিকে সময়টা বেশি দেই না। ওকে পড়ানোর পরে ডিনারটা তাড়াতাড়ি রেডি করে ফেলে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো নিজে কখন ঘুমাই সেটা বড় কথা না, বাচ্চা আমাকে মানে সময় মতো খাওয়ানো ঘুমানো এগুলো হলেই হলো আমার। তো এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তারপরে এখন আবার জায়গা মতো রেখে দেবো। মোট কথা জামা কাপড়গুলো যদি গোছানো থাকে ঘরটা কিন্তু অনেক ছিমছাম পরিপাটি মনে হয়। রান্নাবান্না করার আগে এই ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। ক্যাবিনেটের ওপরটা অনেক দিন থেকে ভাবছিলাম একটু মনের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো নতুন বাড়িতে আসার পরে না আসলে কখনো এই জিনিসপত্র এদিকে কখনো ওদিকে করতে হচ্ছে, মানে বুঝে উঠতে পারছি না কোনটা কোথায় রাখলে এক্স্যাক্টলি ঠিক লাগবে আমার ঘরটা। তো তার জন্যে আসলে একটু সব তালগোল পাকিয়ে যায়। তো এখন আর শীতকাল, বিছানার উপরে তো অনেক কিছু থাকে, আর তার মধ্যে এই বিছানাটাতে ভাই এলে তারপরে ভাই ঘুমায়, যার জন্য করি কি কিছু ব্ল্যাঙ্কেট, হালকা কিছু বালিশ, তারপরে ছোট ছোট কিছু জিনিসপত্র আমি বিছানার ওপরেই রেখে দিই, কারণ এখন ওই খাটের নিচে আমি এগুলো সব ভরবো, তারপরে আবার লোকজন এলে বার করব, খুব কষ্ট হয়ে যায়, চাপের ব্যাপার। যার জন্য কিছু জিনিস বিছানার উপরেই রাখা থাকে, আর মোটামুটি যতটা পারি বিছানাটা গুছিয়েই রাখি। একটা কথা তোমাদেরকে বলতে ভীষণই খারাপ লাগছে, এমন অনেক সময় হতেও পারে কখনো যে আমার চ্যানেলটা হয়তো আর থাকলো না, আমার ভিডিওগুলো তোমরা দেখতে পেলে না। যদি কখনো দেখছো যে আমার ভিডিও আর আসছে না বা চ্যানেলটাই নেই, ভেবে নিও যে ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছে বা আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। কারণ হতেই পারে কখনো হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজেই দেখছি যে আমার চ্যানেলটা নেই, কারণ আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি 2টো কপিরাইট ক্লেম চলে এসেছে, আরেকটা যদি আসে চ্যানেলটা ওই না থাকারই সম্ভাবনাটা বেশি। তো যার জন্য তোমাদেরকে আমি আগেভাগেই জানিয়ে দিলাম, তখন হয়তো আর তোমরা আমাকে দেখতে পাবে না। আর একটা পুরনো চ্যানেল এত কষ্ট করে আমি তৈরি করেছি, এই চ্যানেলটা যদি কখনো চলে যায় আবার নতুন করে একটা চ্যানেল খুলে তারপরে সেখানে কাজ করা তো সম্ভব না, তাই না? কারণ একটা ইউটিউবে আজকালকার দিনে কাজ করে একটা জায়গা তৈরি করা বিশাল বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ এখন আর ইউটিউবের কাজটা আগের মতো নেই। আগে যেমন ইউটিউবে একটা চ্যানেল খুললাম, রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে ব্লগ দিলাম, আর চ্যানেলটা আমার চলছে, চ্যানেলটা থেকে ইনকাম আসছে, তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে, সব কিছু। কিন্তু এখন সেটা একদমই হয় না। এখন যদি কনসিস্টেন্সি মেনটেনও করা যায়, তারপরে মানে সব কিছু মিলিয়ে খুব খুব কষ্ট একটা ইউটিউব চ্যানেলে মানে টিকে থাকাটা। চ্যানেলটা হয়তো এমন অনেক মানুষ আছে যে প্রত্যেক দিন ভিডিও দেয়, তারপরে দেখা যাচ্ছে তাদের কন্টেন্টও ভালো, সব কিছু মিলিয়ে কিন্তু তাদের সাবস্ক্রাইবার হয়তো বাড়লেও বাড়ছে, কিন্তু একটা চ্যানেলে দেখো সাবস্ক্রাইবার কতটা বেশি আছে সেটা বড় কথা নয়। প্রত্যেকটা চ্যানেলের সাবস্ক্রাইবারের থেকেও বেশি দরকার ভিউজ যদি ঠিকঠাক আসে তাহলে বোঝা যাবে চ্যানেলটা একদম ঠিক রয়েছে। কিন্তু যদি সাবস্ক্রাইবার প্রচুর হয়ে গেছে, মনে করো সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটনও পেয়ে গেছে, তাতেও কোনো লাভ নেই যদি সেই চ্যানেলটাতে ভিউজ না আসে। তো এরকম প্রচুর চ্যানেল আছে, তো সেই জায়গা থেকে একটা চ্যানেল দাঁড় করানো, কিছু সংখ্যক হলেও ভিউ আসা, তো এই চ্যানেলটা যদি না থাকে পরবর্তীতে আরেকটা চ্যানেল তৈরি করে সেখানে কাজ করা, সেটা হয়তো মানে সেই জায়গাটা করে নেওয়া সম্ভব আর হয় না, বা হবে কি না জানি না, বা হবেও না হয়তো। তো যার জন্য ভাবলাম আগে থেকে বলে দিই। আর কপিরাইট ক্লেমগুলো আমার নিজের দোষেই এসেছে। আসলে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, ইউটিউবে বা যে কোনো আদার সোশ্যাল সাইটে আমরা যে শর্ট ভিডিওগুলো দিই গানের সাথে, সেগুলো কিন্তু আমরা জানি যে সেগুলোতে কোনো কপিরাইট আসে না। কিন্তু কপিরাইট আসে তখন যখন সেটা থার্ড পার্টি থেকে নেওয়া হয়, মানে আমি অন্য আদার সাইট থেকে সেই একই শর্ট ভিডিও, মানে সেখানে দেওয়া হয়েছিল ফার্স্টে আর কি, সেই ভিডিওটাই তারপর আমি আবার আমার ইউটিউবে দিয়ে দিই, সেখান থেকে আমি আবার আমার ফেসবুকে দিয়ে দিই। তো আমার ফেসবুক পেজেও একই রকম কপিরাইট এসেছিলো।
তো ফেসবুকের ব্যাপারটা তো তোমরা জানো আরও বেশি জটিল, মানে যদি মনিটাইজ হওয়া পেজ মানে পেজ মনিটাইজ হওয়ার আগে যদি কখনো কপিরাইট ক্লেম চলে আসে তাহলে সেই পেজটা কখনো গ্রোই করে না, মানে গ্রো করে না বলতে মনিটাইজেশনই পায় না, রেকমেন্ডই হয় না। তো যদিও ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ নই বা কাজ করি না, যার জন্য আমার পেজটা কপিরাইট এলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই পেজটাতে যেহেতু আমার একটা অ্যাক্টিভ পেজ বা এখান থেকে আমি সামান্য কিছু হলেও আর্ন করি, তো সেক্ষেত্রে যখন দুটো ক্লেম পরপর চলে এসেছে আর আমি না প্রথমে আসলে চেক করিনি। আমি জানি শর্ট ভিডিও দিলে কখনোই কপিরাইট আসে না, কিন্তু আমার মাথায় এটা ছিল না যে সেটা থার্ড পার্টি থেকে নেওয়া চলবে না। তো আমি থার্ড পার্টি থেকেই নিয়ে আসলে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি সেটা চেকও করিনি সত্যি কথা বলতে যে আদৌ কী হয়েছে। পরে বেশ কিছুদিন কেটে গেছে, তোমাদের দাদা যখন আমার চ্যানেলটা একটু সার্চ করছিল, রিভিউ করছিল যে কি পজিশনে আছে, তখন দেখলো যে আমি দুটো অলরেডি রসগোল্লা খেয়ে বসে আছি। এই রসগোল্লাগুলো যদি আরেকটা খেয়ে ফেলি তাহলে এই 3টে রসগোল্লা নিয়ে আমাকে টাটা বাই বাই করে ইউটিউব ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তো যার জন্য তোমাদেরকে আগের থেকেই জানিয়ে দিলাম, কখনো যদি না পাও তাহলে বুঝে নিও যে আমি টাটা বাই বাই হয়ে গেছি। আসলে না আমরা যখন ইউটিউবে কাজ করতে এসেছিলাম সেই সময়টা এতটা কম্পিটিশন ছিল না, বা সেই সময়টা যখন ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছিল, তারপরে যারা একটু মনোযোগ দিয়ে কাজ করছিল তারা কিন্তু একটা বেশ আশানুরূপ ফল পাচ্ছিল, কিন্তু এখন একদম সেটা হচ্ছে না। এখন এত ব্লগার হয়ে গেছে, এত ব্লগ রোজ রোজ আপলোড হচ্ছে, মানুষ কোনটা ছেড়ে কোনটা দেখবে প্রথমত হয়ে গেছে। আর কনসিস্টেন্সি মেনটেন করার পরেও দেখা যাচ্ছে একটা থেকে দুটো ভিডিও হয়তো ভাইরাল হচ্ছে, তারপরে ওই চ্যানেলটা একদম মানে সাবস্ক্রাইবার হয়তো কয়েক হাজার হয়েছে, তারপরে একদম পড়েই আছে। ভিডিও দিয়েও সেই ব্লগাররা কোনো লাভই পাচ্ছে না, হয়তো 1-2 মাস হলেও হয়তো কয়েকটা ভিডিও চলেছিল, তারপরে আর চলছে না। আর হাতে গোনা কিছু চ্যানেল রয়েছে আমাদের বাংলা চ্যানেল যেগুলোতে ভিউজ আসে বা তারাই কাজ করছে, যারা হচ্ছে পুরনো ইউটিউবার। আর নতুনরা তো একদমই সুযোগ পাওয়ার মতনই নয়। আর তুমি যদি ভারতবর্ষে থাকো তাহলে আসলে সুযোগটা কম। এবার তুমি যদি মনে করো ভারতবর্ষের বাইরে কোনো জায়গায় থাকো, সেখানে তুমি তোমার নতুনত্ব অনেক কিছু দেখিয়ে আসলে চ্যানেল চাইলেও গ্রো করতে পারো, কিন্তু হয় না ওই গেওযোগী বলে না, ভিক পায় না, তো এরকম একটা অবস্থা। তুমি যতই ভালো ভালো কন্টেন্ট দাও, এখন এই ভালো কন্টেন্টগুলো আসলে মানুষ আর দেখতেই চায় না। সত্যি কথা বলতে এটা একটা মানে কঠিন আর খুব কড়া বাস্তব কথা। কারণ অনেক বন্ধুরাই আমাকে বলে যে দিদি আমার ভিডিওগুলো একটু দেখে আসে। আমি যখন দেখি ভিডিওগুলো কিন্তু ভালো, কিন্তু ওই ভিডিওগুলো হাজার হাজার ভুরি ভুরি এখন ইউটিউবে হয়ে গেছে, যার জন্য ওই দর্শক আর সেই ভিডিওগুলো দেখতে যায় না। কয়েকটা হাতে গোনা কিছু ইউটিউবার আছে যাদের ভিডিও সবাই পছন্দ করে, বা তারা হয়তো দেশের বাইরে থাকে, তাদের ভিডিওগুলোই চলছে, তারাই ভিউজ পাচ্ছে। আর এখন কিন্তু এইভাবেই যেটা দেখা যাচ্ছে ইউটিউব এইভাবেই চলবে। আর তার সাথে যার জন্য এখন ইউটিউব বাদ দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে মানুষ বেশি ঝুঁকেছে। তো আমিও যেটা দেখলাম যে সত্যি ইউটিউবটা থেকেও ভালো যে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করে কিছু করা আর কি, কারণ এখানে আর তেমন একটা কিছু হওয়ার নয়। তো যাই হোক, আমি কাউকে ডিমোটিভেট করছি না, কিন্তু এটাই বাস্তব। কারণ আমার চ্যানেলটা দেখলেও তোমরা বুঝতে পারো আমি প্রায় 2.5 বছর থেকে কাজ করছি, আর আমি যতটুকু জানি যে আমি আপ্রাণ চেষ্টা করি আমি ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আর একটা হাউসওয়াইফের পক্ষে এর থেকে ভালো কন্টেন্ট বানানো কিছুতেই সম্ভব নয় কিন্তু, কারণ সে তার সংসারে আর কি দেখাবে এর থেকে, তাই না? আর এর থেকেও যদি ভালো কিছু মানুষ দেখতে চায় তাহলে তো আর সম্ভব নয়, তাহলে যারা দেখাতে পারে তাদের চ্যানেলগুলোই চলবে। পরিষ্কার কথা, এটাই এখন বাস্তব। তো যাই হোক, এখানে দেখো ঘরের কাজকর্ম সব কিছু শেষ করেছি, তার সাথে এই তো মাছের ঝোল এখানে রান্না করেছি। চিকেনটা কিন্তু আমার অন্যদিকে হয়ে গেছে। এখানে আজকে বেশি মশলা দিইনি, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েই মশলা রান্নাটা হচ্ছে, আর লাস্টে ধনেপাতা দেবো। আর পাবদা মাছটা না এভাবে কিন্তু শীতকালে রান্না করলেও বেশ ভালো লাগে। আর আমার ঘরে ডালের বড়িটা ছিল না, শেষ হয়ে গেছিলো। ডালের বড়ি দিলে আরও বেশি হয়, ভালো হয় আর কি রান্নাটা। তো চলো, আজকে আমার মনটা একটু খারাপই আছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।